আসসালামু আলাইকুম। সম্পত্তি ক্রয় করছেন নাকি জামালা ক্রয় করছেন? সম্পত্তি ক্রয় করছেন নাকি অন্যের সাথে বিরোধ ক্রয় করছেন? সম্পত্তি ক্রয় করার পূর্বেই সম্পত্তির মালিকানা ভালো করে দেখে নিন। ওই সম্পত্তিটা কি নিষ্কণ্টক সম্পত্তি কিনা? ওই সম্পত্তিটি নিয়ে কি ভবিষ্যতে কোনো ঝামেলার সৃষ্টি হওয়ার পসিবিলিটি আছে কিনা তা আগেই নিশ্চিত হয়ে তারপরে এই সম্পত্তিটা ক্রয় করুন। ওই সম্পত্তির সীমানা বিরোধ আছে কিনা। আপনি যখন একটি সম্পত্তি ক্রয় করবেন তখন এগুলো দেখে যদি আপনি সম্পত্তি না ক্রয় করেন তাহলে অনেক বড় সমস্যায় আপনি পড়তে পারেন। আর এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে বেশি বেশি শেয়ার করে দিবেন, আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনার সম্পত্তি যখন আপনি ক্রয় করবেন তখন কয়েকটি বিষয় আপনার মাথা রাখতে হবে। অর্থাৎ প্রথমেই আপনাকে তো খতিয়ান দিব। বেশিরভাগ সম্পত্তি বেচার ক্ষেত্রে গ্রাম অঞ্চলে বেশিরভাগ দেখা যায় সর্বশেষ রেকর্ডীয় খতিয়ান একটা দেয়, আর যদি দলিল থাকে ওই দলিলটা দেয়। এটা কিন্তু সম্পত্তি কেনার কিন্তু মূল অস্ত্র নয়। আপনি যদি নিষ্কণ্টক সম্পত্তি যদি কিনতে চান, শুধু একটি রেকর্ডীয় খতিয়ান অর্থাৎ বিএস বা আরএস এই খতিয়ান মূলেই যে আপনি সম্পত্তি ক্রয় করবেন, এর পূর্ববর্তী কোনো বিষয় আপনি দেখবেন না, পূর্ববর্তী কোনো খতিয়ান আপনি দেখবেন না, তাহলে এই সম্পত্তিটা নিষ্কণ্টক সম্পত্তি হবে না। আমি ওই দিনও একটি দলিল দেখেছি, যেই সম্পত্তি উনি কিনেছে, যেই দলিল রাইটারে লিখেছে ওই দলিলে সাবেক দাগে নাই। অর্থাৎ ওই রাইটারের সাবেক দাগ কি ওনার জানারও বিষয় ছিল না বা দরকার উনি মনে করে নাই। ধরেন এই সম্পত্তিটি নিয়ে যদি মামলা মোকদ্দমা হয় তাহলে কি হবে, যেই দলিলের সাবেক দাগে লেখা নাই। তাহলে এবার বুঝেন বাংলাদেশের গ্রাম অঞ্চলে যারা রাইটার বা যারা দলিল লেখে বা যারা এই দলিলগুলো অ্যাকসেপ্ট করে, অর্থাৎ ক্রেতা বিক্রেতারা কত উদাসীন এবং কি রাইটারও কত উদাসীন। কারণ হচ্ছে তারা একটি দলিলের সাবেক দাগ লেখার গুরুত্ব তারা বোঝে না। এই দলিলটি ধরেন সিএস থেকে বর্তমান পর্যন্ত যে মালিকানার চেইন আছে, অর্থাৎ মালিকানার যত খতিয়ান আছে ও সবগুলোর মালিকানার চেইন অবশ্যই আপনার দলিলে উল্লেখ করতে হবে। যদি এই সম্পত্তিটা যদি আপনি নিষ্কণ্টক সম্পত্তি চান, যত ভায়া দলিল আছে সবগুলো আপনার লাগবে যদি নিষ্কণ্টক চান। তা না হলে কিন্তু আপনি শুধু রেকর্ডীয় খতিয়ান আর দলিল একটা, আর যদি বায়া দলিল প্রয়োজন হয় ওইটা দিয়েও রেজিস্ট্রি হবে। আমি কিন্তু নিষ্কণ্টক সম্পত্তির কথা বলছি। ভবিষ্যতে যদি এই সম্পত্তিটি নিয়ে যদি কোনো ঝামেলা ক্রিয়েট হয় কিভাবে তা সমাধান করবেন তার পূর্ব প্রস্তুতি হিসাবে, অর্থাৎ সম্পত্তি ক্রয় করার পূর্ব প্রস্তুতি হিসাবে এটি দেখে নেওয়ার কথা বলছি। অর্থাৎ আপনার যত খতিয়ান আছে সবগুলো খতিয়ান আপনি নেবেন, মালিকানার চেইনটি মিলাবেন, যত বায়া দলিল আছে যত দলিল আছে সবগুলো সংগ্রহ করবেন, সবগুলোর মালিকানার বিবরণটি দেখবেন এবং কি মালিকানার চেইন মিল আছে কিনা তা দেখবেন, এবং কি যে দাগটি আপনাকে বলতেছে ওই দাগটি একজন সার্ভেয়ারকে নিয়ে ওইখানে ওই দাগটির অবস্থান আছে কিনা, আসলে কি ওই যে সম্পত্তিটা আপনাকে দেখাইতেছে ওইটাও ওই দাগের কিনা, এবং কি ওই দাগের যতটুকু নকশায় আছে প্লটে অতটুকু আছে কিনা, উনি কি অন্য কোনো দাগের সম্পত্তি ভোগ করছে কিনা, এগুলো দেখে আপনি সম্পত্তি অবশ্যই ক্রয় করতে হবে। যদি এগুলো দেখে যদি আপনার সম্পত্তিটা যদি আপনি না ক্রয় করেন তাহলে অনেক সমস্যা আপনি পতিত হতে পারেন, এবং কি এই সম্পত্তি কোথাও হস্তান্তর হয়েছে কিনা, কোনো ব্যাংকের কাছে মর্গেজ রেখেছে কিনা, এগুলো সবগুলো আপনি দেখবেন। অর্থাৎ এক কথায় হচ্ছে হাতি কিনতে পারবেন, হাতির কাছে কি কিনতে পারবেন না, অর্থাৎ হাতির বেঁধে রাখার জন্য কি দড়িটা কিনতে পারবেন না আপনি। আমি এটাই এই কথা দ্বারা এটাই বুঝাইতে চাইতেছি যে আপনি লক্ষ টাকা দিয়ে সম্পত্তি ক্রয় করতেছেন, কিছু টাকা দিয়ে কি আপনি এই মালিকানার চেইনটি মিলিয়ে দেখতে পারবেন না? যে ব্যক্তি এই মালিকানার চেইন মিলাইতে পারে তার কাছে গিয়ে কি একটু জিজ্ঞেস করতে পারবেন না? অবশ্যই আমি মনে করি আপনার পাড়ার কথা, আপনার নিজেরই ভবিষ্যতের কথা চিন্তা করে তারপরে এই সম্পত্তিটা ক্রয় করুন। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।